মা, স্নেহাকে বিয়ে করা আমার জেদ না, আমার প্রয়োজনীয়তা। আমি ওকে ছাড়া অর্ধেক মা। তাহলে অসম্পূর্ণই থেকে যা, কিন্তু জাতের বাইরে বিয়ে করে আমাদের নাম ডোবাস না। মা, জাতপাতের থেকে আমার শান্তি ইম্পর্টেন্ট না? আমার খুশির কি কোনো দাম নেই? তোমার কি শুধু তোমার নাম আর ইজ্জত চাই? শান্তি, যখন সমাজ থুতু ফেলবে না, তখন মায়ের কথা মনে পড়বে। আমরা রাজপুত, সমাজে আমাদের একটা ইজ্জত আছে, মান সম্মান আছে। তুই ভালোবাসার চক্করে আমাদের নাম ডোবাস না। সমাজ সমাজ আমাদেরকে দিয়েছে কি মা? আমি কি নিজের আনন্দ ছেড়ে সমাজের কথা ভাবব? না মা, আমি নিজের ভালোবাসা হারাতে পারবো না, যাই হয়ে যাক না কেন। নমস্কার মিশ্রাজি। দেখ বাবা আরব, তোকে আমি অনেকবার বলার চেষ্টা করেছিলাম। কিন্তু বলতে পারিনি। কি ব্যাপার মিশ্রাজি? তোমার ইন্ডিয়া থেকে যাবার পর সবকিছু বদলে গেছে। যেটা আমি দেখেছি সেটা তোমার পর্যন্ত পৌঁছানো জরুরি ছিল। বাবা, জল আর বেশি দূর গড়ানোর আগে এসব কিছু থামাও, না হলে বাড়ির সম্মান একেবারে ধুলোয় মিশে যাবে। আজ্ঞে মিশ্রাজি। হাই। হাই। 6 বছরের হয়ে গেছে আমার গুড়িয়া। এবার আমি কোনো ডিউটিও নিই তার জন্য, শুধু তোমার জন্য, গুড়িয়ার জন্য এসেছি। ভাই, কোথায় আছে আমার গুড়িয়া? চিক্কি, বাবা 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 চিক্কি, হ্যাপি বার্থডে মাই প্রিন্সেস। 6 বছর বয়স হয়ে গেছে, এখন বলো। হ্যাঁ, আমার গিফট গিফট? বাবা এনেছে না তোমার জন্য গিফট? তো দাও। এই রইলো তোমার গিফট। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। ফেরত এসে যে আনন্দ পাওয়া যায়, ওটা কোথাও পাওয়া যায় না। সত্যি, আমিও ঠিক ততটাই শান্তি পাই যখন তুমি ফিরে আসো। চলো এবার কেক কাটো, নাহলে চিকি সব গিফট খুলে ফেলবে। শিওর। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে।
বাবাকে কে খাওয়াবে? হুম? मम्मी को ओ কেক তো খেয়ে নিয়েছি, এবার ডান্স করব আমরা। ডান্স করব আমরা। চলো, লেটস হ্যাভ আ ডান্স। দিদা চিকি এসে গেছে আমার সোনা। আসো আমার পুতুল। মুয়া। কি খাবে আমার বাচ্চা? যা খুশি। মা, চিকিকে সন্ধ্যা পর্যন্ত নিজের কাছে রাখো, আমি ওর সাথে কিছু কথা বলতে চাই। এখন আর কি বেঁচে আছে কথা বলার? ওই মেয়েটা অন্ধ হয়ে গেছে, ঠিক আর ভুলের পার্থক্য দেখতে পাচ্ছে না ও। আমিও এরকমই ভেবেছিলাম, হিরোইন হতে চেয়েছিলাম, কিন্তু আরব আমার সব স্বপ্নই জল ঢেলে দিয়েছে। ও কখনো ভাবেইনি যে আমি কি চেয়েছি। আমার দিক থেকে কোনো কিছু কখনো ভেবেই দেখেনি ও। আমি আছি তো তোমার স্বপ্ন পূরণের জন্যে। ও ভালোবাসা চায় মা, সময় চাই, যেটা সব মেয়েরা চায়। আমি দেব ওকে, কারণ এই সম্পর্কটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি এটা এইভাবেই নষ্ট করতে দেব না। আমি বোঝাবো স্নেহাকে। এখন ব্যাস অনেক হয়ে গেছে বোঝা আর বোঝানো। যে সম্পর্ক আমার জীবন খারাপ করে দিয়েছে, আমার স্বপ্নকে তছনছ করে দিয়েছে, সেই সম্পর্ককে গোড়া থেকে শেষ করে ফেলবো আমি। আমি নিজের ভালোবাসার উপর পুরো ভরসা করি মা। দেখবে মা, সব ঝামেলা একদিন শেষ হয়ে যাবে, সব আগের মতন হয়ে যাবে। সবকিছু আগের মতো হয়ে যাবে। আমার লাইফ, আমার ড্রিমস, আমার খুশি। তোমার ড্রিমস আমারও ড্রিমস। ঠাকুমাকে ডিস্টার্ব করবে না। হুম? চকলেট তো একদম না। এইভাবেই থাকো না আরো কিছুক্ষণ। থেকে যাব চিরকালের জন্য, কিন্তু এখন আমাকে যেতে হবে। কিছু গল্প মনে নয়, চক্রান্তে লেখা হয়। একদিকে আরব, যে নিজের মাকে রাজি করাতে আর নিজের স্বপ্ন তৈরিতে ব্যস্ত ছিল, আর অন্যদিকে ছিল স্নেহা, যার মুখে ছিল হাসি কিন্তু মনে ছিল অন্য কিছু। যখন ভালোবাসা এবং চাওয়ার মধ্যে পার্থক্য থাকে,
তখন সবকিছু বদলে যায়। কিন্তু কোন দিকে? এখন এই প্রশ্ন আরো গভীরভাবে দেখব। আর এমন কিছু ঘটছিল যে ব্যাপারে না আরব কিছু বুঝতে পারছিল, না আপনাদের স্নেহা। নমস্কার, আমি হলাম আশিস কল। এই কাহিনীতে আপনারা এমন অপরাধ দেখবেন যেটা আপনাদেরকে ভেতর থেকে নাড়িয়ে দেবে। আরও স্নেহা, অ্যাকচুয়ালি আমি আগে আমরা খাবার খাবো, তারপর আজ রাতে সব ভুল বোঝাবুঝি শেষ করে ফেলবো, চিরকালের মতো। হুম, জল খাবে? জল নিয়ে আসছি। ঠিক আছে। স্নেহা, আমার মাথা কেন ব্যথা করছে? ক্লান্ত হয়ে গেছো, বা হয়তো জেট লাগও হতে পারে, বা হয়তো খাওয়ারে বিষ মেশানো আছে। ব্যাস, এবার সময় হয়েছে।
আরে দাঁড়াও তো, চলো আরে না, কি সানি। হয়েছে আমাকে একবার বলো না। হ্যাপি বার্থডে সুইটহার্ট। আগে কেক কাটবো। হুম। বসো। কাটি। অফ কোর্স। হুম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সানি, হ্যাপি বার্থডে টু ইউ। গিফট ছাড়া বার্থডে? গিফট ভেতরে নয়, বাইরে পাওয়া যাবে। চিয়ার্স। অদ্ভুত। আরে স্নেহামা,
কেমন আছিস? আর আমাদের চিঠি কেমন আছে? স্নেহা মা, চুপ করে আছিস কেন? সব ঠিক আছে তো? বাবা, আমার কিছু টাকা দরকার। টাকা চাই? কিন্তু কেন মা? আরব তো প্রতি মাসে পাঠায়। আরব নেই এখন। আরব নেই মানে? আরব আর নেই। আরব আর নেই? মা তুই কি বলছিস? পরিষ্কার করে বল। আমি ওখানে ছিলাম বাবা, যখন যখন ওরা ওকে মেরে ফেলে। আরে কি মা, কে মারলো ওকে? ওর ওর মা ওকে মেরেছে বাবা, আর আমি কিচ্ছু করতে পারিনি। ওর মা? ওর কষ্ট, ওর চিৎকার, আরবের নিজের মা ওকে মেরে ফেলেছে। মা, তুই কি বলছিস? ও এসব কি করা হলো? কিচ্ছু বেঁচে নেই বাবা, না আরব না টাকা, সব শেষ হয়ে গেছে। দেখ মা, তুই চিন্তা করিস না, আমি আসছি। হে ভগবান। স্নেহা, স্নেহা আমার মা, এ কি অবস্থা হয়েছে তোর? আচ্ছা আগে আমায় বল যে আরবের সাথে কি হয়েছিল? চিঠিকেও দেখছি না, চিঠি কোথায়? স্নেহা তোকে জিজ্ঞেস করছি, আমাকে বল আরবের সাথে কি হয়েছিল, কে মেরেছে ওকে? আরব তো নিজের সাথে সবকিছু নিয়ে চলে গেল। টাকা টাকা করে মরছি আমি। আমি ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে বাবা, কিন্তু সব খারাপ হয়ে গেল। আমার কাছে কোনো টাকা বেঁচে নেই। এ তুই কি বলছিস মা? হ্যাঁ, আরে আরব মারা গেছে রে। ও কোথায়, কোন জায়গায় আছে তা জিজ্ঞেস না করে টাকা পয়সায় তোর বড় হলো? দেখ স্নেহা, আমাকে সত্যি সত্যি বল আরবের সাথে ঠিক কি হয়েছিল? স্নেহা তোকে জিজ্ঞেস করছি, সত্যি কথা বল, কি হয়েছে আরবের সাথে? কি হয়েছে আরবের? কে মেরেছে আরবকে? মেরে দিয়েছি, আমি মেরেছি ওকে। কি? আরব কোথায়? মানে বলতে চাইছি আরবের বডি কোথায়? না, তুই মিথ্যে বলছিস, তাই না? হ্যাঁ স্নেহা, তোকে আমার দিব্যি, সত্যি কথা বল, তুই মিথ্যে বলছিস না? স্নেহা, না না, স্নেহা, তুই তুই আমার মেয়ে হতে পারিস না। আরে আমার সংস্কারে এমন কি খামতি ছিল যে তুই আরবের সাথে এরকম করলি? আমার মনে হয়েছিল সবকিছু আমার হাতে আছে, কিন্তু আমার হাত থেকে সবকিছু পিছলে গেছে। আরবের লাইফে আমার কোনো ভ্যালুই ছিল না। মিথ্যে, আরো একটা মিথ্যে। আরে তুই মানুষ নয়, তুই শয়তান। আর ও আরবকে দেখ, ও দেবতা ছিল, দেবতা। তুই ওর মায়ের নামে আরো একটা মিথ্যে বলছিস। ওর মা যে ওকে মারেনি। সত্যি তোকে জন্ম দিয়ে না আমি অনেক বড় ভুল করেছি। কিন্তু হ্যাঁ, আর কোনো ভুল আমি করব না। তোর জায়গা এখন এই বাড়িতে আর নয়, জেলখানায় হবে। আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। হ্যালো, হ্যালো পুলিশ স্টেশন। কিছু বিষয় কখনোই বাইরে আসে না। যখন পুলিশ ওই ড্রামটা ওপেন করলো, তখন শুধু হাওয়াতে বাজে গন্ধ নয়, ওর ভেতরে ছিল একটা মরে যাওয়া গল্প। সেই গল্প যে মরে গিয়েছিল। ওই ড্রামের মধ্যে ছিল আরবের টুকরো টুকরো করা বডি, আর এই টুকরো টুকরো বডির মধ্যে ছিল স্নেহার লোভ, যেটা ও আরবের থেকেও বেশি ভালোবাসত।
ওই ড্রামে শুধু একটা ডেড বডি ছিল না, ছিল একটা সম্পর্কের ধ্বংসাবশেষ। সেদিন 4 দেওয়ালের মধ্যে আর পুলিশদের মধ্যে একটাই প্রশ্ন ঘোরাঘুরি করছিল, যে ভালোবাসার পরিণাম এতটাই খারাপ হয়। আপনি ফোন করেছিলেন দাদা? হ্যাঁ স্যার। বলুন। আরে এটা কাটো তো। শোনো, ফরেন্সিক টিমকে রিপোর্ট করো। সুনিতা, অ্যারেস্ট করো ওনাকে। হুম। নিয়ে চলো। সত্যি কখনো লুকিয়ে রাখা যায় না, কিন্তু একটা কথা মাথায় ঢুকছে না, এত বড় একটা ঘটনা একা কি করে ঘটালে? আমি একা ছিলাম না। কি? সানি ছিল আমার সাথে। সানি? একটা মেসেজ থেকে শুরু হয়েছিল। স্কুল রিউনিয়ন গ্রুপে একটা মেসেজ এলো। ওখানে সানির নাম দেখে এক মুহূর্তের জন্য সব থেমে যায়। আমরা কথা বলা শুরু করি। কথা বলতে বলতে অনেক দূর এগিয়ে যাই। আমরা দেখা করি। সানির সাথে দেখা করে আমার এমন লাগলো যেন ওই সে যাকে ছাড়া জীবনে কিছু একটা অপূর্ণ ছিল। একজন পেতনিও 7টা ঘর ছেড়ে হামলা করে, কিন্তু তুই তো সব সীমা পার করে গেছিস। একজন মানুষই তো আমি, একা, চিরকালের মতো। আমি একা সবকিছু সামলাচ্ছিলাম, আর ওখানে লন্ডনে নিজের লাইফে বিজি ছিল। আমি স্ত্রী নই, দারোয়ান হয়ে গিয়েছিলাম। ঘর, চিক্কি, আরবের মায়ের কথা, কোনো বন্ধু নেই, না কেউ শোনার মতো। আমি কি চাই, আমি কি ফিল করছি কেউ কখনো জিজ্ঞাসাই করেনি। ব্যাস জীবনটা কাটাচ্ছিলাম কোনো রং ছাড়াই। আর তারপর সানি এলো। একটা আওয়াজ যেটা চিনতে পারলাম আমি, একটা হাত যেটা ধরার মতো ছিল। ওই সময় সব ঠিক লাগছিল, জীবন বাঁচার মতো লাগছিল। কিছু ভুল লাগছিল না। তারপর এক মুহূর্তে আমার মনে হলো যে আরবকে সরিয়ে দেওয়াই আমার রেহাইয়ের রাস্তা। আমি খারাপ হতে চাইনি স্যার, কিন্তু রোজ দম বন্ধ হয়ে মরছিলাম।
মৃতদেহ লুকানো সোজা নয় স্যার, কিন্তু রোজ মৃতদেহের মতো লুকিয়ে বাঁচা তার থেকেও বেশি মুশকিল। সানি ছিল যার জন্য সব হয়েছে। যদি সানি না থাকতো এইসব কখনো হতো না। নিজের স্বামীকে টুকরো টুকরো করে দিয়েছিস আর বলছিস যে খারাপ হতে চায়নি। হারাম জাতি। এ বন্ধ করো ওকে, ত্যাগী গাড়ি বের করো। পুলিশ না, স্নেহা সামলে নেবে। এই এ এ, 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 ধরো 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 একে। আরে আমাকে ছাড়ো, চল চল আরে আমি কিছু চল। করিনি, ছাড়ো। স্যার, স্যার বাথরুম যাব। সুনিতা, হ্যাঁ স্যার। ওই যে রিপোর্ট ছিল না, ওটা পরশুর মধ্যে যেন আমার টেবিলে চলে আসে, ঠিক আছে? কমিশনারের অফিসে পাঠাতে হবে, ঠিক আছে? এটা দেখো ভালো করে। ধরো, চলো, চলো, ছাড়ো আমায়। চলো, একে নিয়ে যাও, ভেতরে ডাকো, ভেতরে ডাকো। যাও। চল। ফিল্মের মাঝপথে কেউ উঠে বেরিয়ে যায় না, পপকর্ন নিয়ে ভেতরে ঢুকে পড়ে। আবার এইসব নাটক করা না বন্ধ করো, তার কারণ এবার তোর গোটা ফিল্ম এই জেলের মধ্যে বানাবো। বন্ধ করো। ইন্সপেক্টর সাহেব, আমি বলেছিলাম সর্বনাশ করে দেবে এই মেয়ে। ওকে বলেছিলাম ছেড়ে দে, একে ডিভোর্স দিয়ে দে। আরে রাক্ষসী, যে তোকে সবকিছু দিল তুই তাকেই খুন করে দিলি। ইন্সপেক্টর সাহেব ছাড়বেন না এই ডাইনিকে। ও আমার জীবনের শেষ ভরসাটুকু কেড়ে নিয়েছে। ম্যাডাম শান্ত হন, ম্যাডাম শান্ত হন। ও যা কিছু অপরাধ করেছে তার সাজা ও অবশ্যই পাবে, আপনি চিন্তা করবেন না। আরবকে মারার সিদ্ধান্ত আমি আগেই নিয়েছিলাম। বিষ আর আইডিয়া দুটোই আমার ছিল, শুধু আরবই আমার ছিল না। আমরা সবকিছু প্ল্যান করেছিলাম, কোথায় নিয়ে যাব। গাজিয়াবাদের কাছে একটা জায়গা ছিল, আমার টাকা দরকার ছিল। সিমেন্ট, ব্লিচ, ছড়ি, ড্রাম আমরা সব নিয়ে নিয়েছিলাম। ওই দিন সবকিছু আগের মতোই ছিল। আরব নিজের মায়ের বাড়ি থেকে খাবার নিয়ে এলো। আমি ওই খাবারেই বিষ মেশালাম আর ওকে প্লেটে দিয়ে দিলাম। ব্যাস, কিছুক্ষণের জন্য ও কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু তারপর সব শান্ত হয়ে যায়। কিছু বলতে পারছিল না, কিন্তু চোখে একটা প্রশ্ন ছিল যার জবাব ও কখনো পাবে না।
ওর বডি গরম ছিল, কিন্তু নিঃশ্বাস তখনও বন্ধ হয়নি। আমি ওকে টেনে হিঁচড়ে বেডরুমে নিয়ে গেলাম আর বিছানায় শুয়ে দিলাম, একটা প্রাণহীন পুতুলের মতো। ব্যাস তারপর কিছুক্ষণের জন্য কিছু বলার চেষ্টা করছিল, তারপর সব শান্ত হয়ে যায়। কিছু বলতে পারছিল না, কিন্তু ওর চোখে একটা প্রশ্ন ছিল, যেটার জবাব ও কখনো পাবে না। এটা জরুরি ছিল আরো। স্নেহা ছুরি নিল আর কিছু না ভেবেই ওর ওপর চড়ে বসলো। ওর চোখ কিছুটা খোলা ছিল, কিন্তু ও নড়তে পারছিল না। এমনটা মনে হচ্ছিল যে শুধু ও মৃত্যুর জন্য তৈরি। স্নেহা ছুরি তুলে ওকে একবার আঘাত করল, কিন্তু সেইভাবে নয় যেভাবে মানুষকে খুন করা হয়। আমার দ্বারা হবে না সানি। আরো আমার সাহায্য চাইল। তারপর আমরা একসাথে ছুরিটাকে একদম ভেতর পর্যন্ত ঢুকিয়ে দিলাম, পুরো ওর বুকের মধ্যে। আমি স্নেহাকে বললাম এখনো বেঁচে আছে। আর সবকিছু তখনও শেষ হয় না যতক্ষণ ওর মুক্তি না হয়। আমরা দুজনে মিলে একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার, সাতবার, বারবার প্রত্যেকটা আঘাতের পরে আরবের শরীর শান্ত হতে থাকলো। মনে হচ্ছিল আরব যেন ওর সব পাপ রক্ত দিয়ে ধুয়ে দিল। ছুরি দিয়ে 6 বার, আর এখন এইসব কথা বলছিস? আবে শুয়োর, তোরা দুজন মানুষের মুখোশধারী রাক্ষস। বধের নামে ড্রামা করছিস? আবে একটা পাপ ঢাকার জন্য এতগুলো পাপ করলি তোরা? আর শোন আমার কথা, আইনের সামনে তোদের এই ধর্মের নাটক একেবারেই চলবে না। পাপী নয়, তোরা নিজেরাই একটা পাপ। আর তোদের দুজনকে যদি নরকে না পাঠায়, তাহলেও আমার নাম রাজ সিং চৌধুরী নয়। হাট! শালা। সানি আরবের বডি বাথরুমে নিয়ে যায়। প্রথমে ওর মাথা, তারপর হাত, তারপর ওর পা। ধীরে ধীরে সবকিছু কেটে ফেলল। যে কখনো আমার সবকিছু ছিল, তখন শুধুমাত্র একটা মাংসের দলা। যখন ও মরে যায়, তখন আরো অনেক কিছু মরে গিয়েছিল যা ওর নিজের ছিল, আর ওর সাথেই চলে যায়। তারপর আমরা ঘর পরিষ্কার করি, নিজের হাত পরিষ্কার করি, যাতে প্রমাণ মিটে যায়। তারপর সানি বলল যে আরবের মাথা হাতকে আগে ভগবানকে দেব, তারপর বাকি পার্টসকে লুকিয়ে দেব। এটা জরুরি ছিল। পাপের থেকে মুক্তি বলি দিয়েই পাওয়া যায়।
বলি স্বীকার করো, আজ এক অকর্মণ্যের মুক্তি হয়ে গেল। তারপর আমরা ওর টুকরোগুলো একটা নীল ড্রামে রেখে দিলাম, যেটা স্নেহা বাজার থেকে কিনে এনেছিল। তারপর ওপর থেকে সিমেন্ট দিয়ে ভরে দিলাম। ড্রাম তো বন্ধ হয়ে গেছে, কিন্তু ঘরটা এখনো বাকি আছে। ব্লিচ দিয়ে পরিষ্কার করতে হবে। যদি একটা দাগও থাকে না, সব গন্ডগোল হয়ে যাবে। ভুল করলাম আমরা। ফিরে আসার জন্য সবকিছু বরবাদ হয়ে গেল। যদি আমাদের টাকা না শেষ হয়ে যেত, যদি আমরা আর ফিরে না আসতাম, তাহলে আজকে আমরা স্বাধীন পাখি হতাম। কিছু কাহিনী শুধু ডেড বডির সঙ্গেই শেষ হয়ে যায় না। কখনো কখনো ছেড়ে যায় পুড়ে যাওয়া বাড়ি, ভেঙে যাওয়া মায়ের মমতা, বা কোনো ছোট বাচ্চার খুশি। আজও সেই বাড়িতে একটা ছোট্ট প্রদীপ জ্বলে, একজন মায়ের শ্বাস চলে, আর একটা ছোটবেলা যে সত্যিটা জানে না, না সে এই দুঃখ কষ্টের কথা ভাবতে পারে যারা এই বাড়িতে থাকে। আরবের ছবির ওপরে যে ফুলের মালা চড়ানো, সেটা শুধু ফুল নয়, একটা গোটা জীবন।